This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। জনমতে আমি নিঃসন্দেহে প্রথমেই বলবো, যারা ইউটিউব স্ট্রিমিং দেখে মন্তব্য করছেন, বহু মন্তব্য হচ্ছে কহতব্য নয়, যেমন ভাষার ব্যবহার তেমন হচ্ছে কি আর বলবো, এই সমস্ত দেখে আর শুনে মনে হয় যে বাংলা ভাষায় বারবারই বলি কি শব্দের কি অভাব পড়েছে। 30,000 শব্দবন্ধ নিয়ে একটি ভাষা, যা আজকে এই মুহূর্তে ক্লাসিক ভাষায় হয়েছে। ভারত রাষ্ট্র সে স্বীকৃতি দিয়েছে যে ভারত রাষ্ট্রের একটা বড় ইতিহাস আছে, গঙ্গারিধি সভ্যতার ইতিহাস আছে অনেক কিছুর, যে ইতিহাসের মধ্যে এককালে সুদূর আফগানিস্তান থেকে শুরু করে বিভিন্ন সময় এই সভ্যতার একটা শিকড় ছাড়িয়ে গিয়েছিল। সেই শিকড়কে উপড়াতে গেলে অনেক বাধা বিপত্তি আসবেই। তার কারণ হচ্ছে সিভিলাইজেশনের যখন দ্বন্দ্ব আসে, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব উপস্থিত হয়েছিলেন, এবং বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেটা সচক্ষে দেখে লিখেছিলেন যে প্রাচ্য পাশ্চাত্যের এই যে পাশ্চাত্যের হচ্ছে টেকনোলজির গরিমা, সেটা শুধু কি ভারত মোকাবিলা করেনি, বা ভারত কখনো গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে এই ভারতের মহামানবের সাগর তীরে। তাই তো করছি আমরা। আর আজ যখন আসছি ফোর্ট উইলিয়ামের সামনে থেকে সাজো সাজো রব, পেছনে সেই মিউরালটার সামনে জ্যামে আটকে যাচ্ছে গাড়িগুলো, এবং অনেকে দেখছেন সেই ছবি, বিখ্যাত মিউরাল, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং তার পাশে নিয়াজির মুখটা দেখে সত্যি তখন খুব খারাপ লাগছে। ভারতীয় সেনার হাতে সুবর্ণ সুযোগ, 93,000 সৈনিক মাটিতে বন্দুক রেখে দাঁড়িয়ে আছে। এ হাত তুলে দাঁড়িয়ে থাকার মধ্যে রয়েছে 8 মাসের ভয়ঙ্কর এক ইতিহাস, যে ইতিহাস ছিল হচ্ছে গণহত্যার। কেউ বলছেন 30 লক্ষ গণহত্যা, দূর হয় নাকি? বীরত্বের সাথে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় প্লান্ডারিং চলছে। শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগের মুহূর্তে তিনি বলছেন, প্রস্তুত থাকতে নির্দেশ দিচ্ছেন। ইয়াহিয়া খানের সেই বক্তব্য, তার সেনাপতি টিক্কা খান, যিনি বলেছিলেন জেনেটিক স্ট্রাকচার বদলে দেবেন, এবং তারপর গোটা বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। সেই ঐতিহাসিক সময়ের ছবি দেখাচ্ছি। মুক্তিযোদ্ধা, ভারতীয় বাহিনী, পরাজিত বাহিনী, সে এক ধুন্ধুমার কাণ্ড। এই ইতিহাস ভারত সরকারের ফিল্মস ডিভিশন কর্তৃক নির্মিত। বহু সাংবাদিক থেকে সে ঐতিহাসিক মুহূর্তকে লিপিবদ্ধ করেছিলেন। 10 days দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড, যেরকম সোভিয়েত বিপ্লব কীরকমভাবে হয়েছিল। জন রিড একজন সাংবাদিক, তিনি লিখে গোটা পৃথিবীতে তার মতো জনপ্রিয়তা কেউ পাননি। পরবর্তী সময় ঠিক এরকমই এই সমস্ত দলিল চিত্রকে অস্বীকার করবে কে, কোন শক্তি? এ বড় দুঃসময়। এবং এই দুঃসময়ের মধ্যে থেকে আপনাদেরকে একটু পরপর জানিয়ে দিই, ভারতীয় মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রশ্ন আসছে। কেউ বলছেন বাংলাদেশের ভিত্তি হওয়া উচিত, তার ভিত্তি হওয়া উচিত গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ। এখানকার কপি হচ্ছে, এবং রোহিঙ্গা শরণার্থীদের ঢল ফের নামতে পারে, শঙ্কিত হচ্ছেন ইউনূস সরকার। এবার আরাকান আর্মির দ্বারস্থ। ইতিমধ্যে আরাকান আর্মি তারা কিন্তু বলা যায় বাংলাদেশের ওই চট্টগ্রাম, ফেনীতে আতঙ্ক নেমে গেছে। ফেনীতে এমনই আতঙ্ক, কে বা কারা বাংলাদেশে, অবশ্য গুজবে তারা খুব কান দিতে ভালোবাসেন নানা রকম, এবং সব কিছুকে একটা অস্বীকার করার প্রবণতা থাকে। সব কিছুকে অস্বীকার করার মধ্যে দিয়ে একটা বৈপ্লবিক আনন্দ বা সুখ তা অনুভব করেন। এই সমস্তগুলো কিন্তু আছে। এইটা ফেনীতে এই দৃশ্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এবং এইগুলো নিয়ে আজকে আমরা অবশ্যই চর্চা করব। এই কারণে হচ্ছে, যদি মুক্তিযুদ্ধের এই বাস্তবতা আজকের সময় দাঁড়িয়ে
এমন একটা প্রশ্নে এসে দাঁড়িয়েছে যে কলকাতাকেও দখল করার হুমকি দিচ্ছেন, কেউ বলছেন 4 দিনে সব চেঞ্জ করে দেবো, এত বড় বড় খোয়াইশ, এবং কেউ কেউ বলছেন যে বাংলাদেশকে ভারত সিকিমের মতো গিলে নিতে চায়, সিকিমের ইতিহাস না জেনে। অর্থাৎ প্রথম থেকে 7 সিস্টার্স এই সমস্ত নজরে রেখে বাংলাদেশে বৈপ্লবিক অভ্যুত্থানকে নিয়ে আন্তর্জাতিক কূটনীতির দরবারে দর কষাকষিতে নেমেছে বাংলাদেশ। সাফল্য কতটা নির্ভর করছে সেটা দেখা যাবে। তার কারণ সাফল্যকে আনতে গেলে একটা সংহত শক্তির দরকার। বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় পরিস্থিতি যা, তাতে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে ছবি আসছে তাকে বুক বাজিয়ে বলতে পারেন? আপনারা কি ভাবছেন অবশ্যই জনমতে এই বিষয়ে জানাবেন। স্ট্রিমিং শুরু হচ্ছে এবং R.K. শ্রীবাস্তব রয়েছেন, যিনি প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং ভাষ্য নির্মাণ করেন। এই সময় যে আমাদের দেশের যে পলিসি, আন্তর্জাতিক কূটনীতি থেকে শুরু করে সামরিক পলিসি, তা তিনি তার মাধ্যম দিয়ে উঠে আসবে। রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত রায়। প্রদীপ্ত রায় বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে আমাদের সহ বিভিন্ন চ্যানেলে তার বক্তব্য রাখছেন। আমি প্রথমে জানতে চাইব মিস্টার R.K. শ্রীবাস্তব, এই সেই দিন এবার শুরু হয়েছে ভারতীয় মানে বিমান বাহিনীর খেল। এমন খেল, একদিকে লঙ্গওয়াল ভেবেছিল লঙ্গওয়াল দিয়ে দেবে পাকিস্তান, লঙ্গওয়ালে আটকে গেছে। সেই মেজর লঙ্গওয়াল কিছুদিন আগে প্রয়াত হলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই স্মৃতি বর্ডার সিনেমাতে আমরা দেখেছি। কেননা সকলেই আমরা তখন ছোট, 71-এর মুক্তিযুদ্ধ পরে আমাদেরকে রোমাঞ্চিত করেছে। এই সেই দিন, কাউন্টডাউন শুরু। আর ঠিক এমন দিনে অখণ্ড বাংলাদেশকে জায়গায় ওখান থেকে আরাকান আর্মি ওখান থেকে ঢুকে পড়েছে। ঢুকে গিয়ে নিষেধাজ্ঞা চালু, বলেছে মৎস্যজীবীরা ভাই এই নাফ নদীতে পাঁয়তারা করো না। এই হচ্ছে ব্যাপার। তাহলে কি দাঁড়ালো? নমস্কার, আমি আজকে অনেক গর্বিত আপনাদের চ্যানেলে, কেন যে আজকে দিন 14 ডিসেম্বর 1971-এর কথা বলতে গিয়ে আমাদেরকে নিজে কি উল্লাস হচ্ছে, কি ফিলিং আসছে, এটা আমি এক্সপ্রেস করতে পারছি না। হয়তো আমার শব্দগুলো আমার কাছে নেই। আপনি তো আগেই বলে দিলেন কি বাংলা ভাষায় এত শব্দ আছে, কিন্তু আমার কাছে ও শব্দগুলো মাথায় ঢুকবে না। কেন? আমরা যে ফৌজি লোক, নাম্বার 1। আমি 3টি জিনিসে কথা বলবো। আজকে দিনে 14 ডিসেম্বর 1971-এ কি ছিল? আজকে জেনারেল নিয়াজি কাঁদছিলেন। নিয়াজি কাঁদছিলেন। অবশ্য আমি বাইরে যে মিউরালটা দেখি, ওখানে ফোর্টিলিয়ামের বাইরে মুখটা বড় গম্ভীর, এরকমভাবে নিচু করে বসে আছেন। তার কিছুদিন আগে তিনি বলছিলেন, ভুট্টো বললেন যে দরকার পড়লে 100 বছর ধরে চলবে যুদ্ধ। লাস্ট ম্যান লাস্ট রাউন্ড। আপনি ঠিকই বলছেন, লাস্ট ম্যান লাস্ট রাউন্ড। অ্যান্ড হু জেনারেল নিয়াজি আপনি জানেন? মিলিটারি ক্রস উইনার। ওকে ব্রিটিশ আর্মি আমাদের ফিল্ড মার্শাল মানেকশার মতন ওনাকে মিলিটারি ক্রস দিয়েছিল বার্মা ক্যাম্পেনে, রাইট? ওনার নামে একটা ঢাকায় রোড আছে। যে সময় উনি গেছিলেন, ওখানে একটা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয় বা কমান্ডার ইস্টার্ন পাকিস্তান হয়, ও সময় ঢাকাতে ওনার নামে ছিল টাইগার নিয়াজি রোড। ওরকম লোক, ওরকম সোলজার কেউ ইস্ট পাকিস্তানে যেতে চাইছিল না। কেন? যে জেনারেল টিকা খান, দ্য বুচার অফ ইস্ট পাকিস্তান বাংলাদেশ, যারা 25-26 মার্চ 1971 ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করলো ওরা, আর অনেক লোককে মারলো। জানেন, আমার কথা শুনবেন না আপনারা, আমরা তো ফৌজি লোক, আমরা তো আমাদের কথা বলবো। আপনি শুনুন না পাকিস্তানে কি হলো। হামিদুর রহমান, জাস্টিস হামিদুর রহমান কমিশন রিপোর্ট PDF, এইটা আপনার ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, আপনি তুলতে পারেন। পারভেজ মুশারফ যখন এসছেন ওটা ডিক্লাসিফাই করলেন। আজকে পাকিস্তান আর্মি যে কন্ডিশনে আছে বিকজ অফ দ্যাট রিপোর্ট। ওই রিপোর্টের মাধ্যমে আপনাকে বলছি, আজকে 15 ডিসেম্বরে আপনার জেনারেল নিয়াজি বেরোননি ওনার নিজের বাংকার থেকে। উনি অলরেডি গতকাল উনি একটা চিঠি, মানে 13 ডিসেম্বর একটা চিঠি উনি ওখানকার UN রেপকে দিয়ে দিয়েছিলেন কি আমরা সারেন্ডার করতে চাই, আমরা সিজ ফায়ার করতে চাই। ওই সিজ ফায়ারটা ঘুরে ফিরে নিউ ইয়র্ক থেকে আমাদের ডিপ্লোম্যাট ওখান থেকে আমাদের দিল্লিতে এসছে। আমাদের জেনারেল মানেকশা যিনি ছিলেন বাদ মে পরে ফিল্ড মার্শাল মানেকশা, উনি বলেন হোয়াট সিজ ফায়ার? নো সিজ ফায়ার, আমরা সিজ ফায়ার অ্যাকসেপ্ট করবো না, শুধু সারেন্ডার। যদি সারেন্ডার করতে চাও কথা বলো, নালে আমরা আসবো। আর ও সময় কি হলো জানেন? মেজর নাগরা 8 ডেভ উনি অলরেডি ঢাকায় একটা অলরেডি হেলিকপ্টার নিয়ে নেমেছেন।
আর উনি বলছেন ওনাকে জল নিয়াজিকে আমি চলে এসেছি, বলুন কি করতে হবে। এটা আপনাকে একটু বলে দিই, একটু যুদ্ধ কৌশল কি রকম ছিল। পাকিস্তান আর্মি একটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে ওরা কি করেছিল, ছোট ছোট জায়গায় নিজের দুর্গ বানিয়ে ফেলেছিল, একটা টাউন একটা শহর নিয়ে ওরা ডিফেন্সিভ নিয়েছিল। আর আমাদের ছিল মোবিলিটি 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 মোবিলিটি, তার মানে মাস্ক অ্যান্ড অ্যাডভান্স, লড়াই করতে যেও না, ওদেরকে চারদিকে ঘিরে ফেলো আর নিজে তোমার যে টার্মিনাল অবজেক্টিভ আছে ওদিকে চলো। জানেন এই মেঘনার উপরে আমাদের লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিং এই 12 তারিখে উনি নিজের হেলিকপ্টার নিয়ে, একলা হেলিকপ্টার নিয়ে আমাদের জেনারেল সাহেব মেঘনা রিভারে ওপারে নামলেন উনি। ওটা দেখে আপনার পাকিস্তান আর্মি নার্ভাস হয়ে গেল, ওরে বাবার এরা তো কোনোদিন ওরা ভেবেছিল ওরা আস্তে আস্তে আসবে, আমরা আস্তে আস্তে লড়বো, ওরকম কিছু হয়নি। লাস্ট ম্যান লাস্ট রাউন্ড পাকিস্তান আর্মিকে বলা হয়েছিল। ওই মেঘনা রিভারে যখন লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিং ক্রস করেছেন তবে থেকে এদের ওদের যে মোরাল ছিল, ওদের যে ছিল সব শেষ। আর জেনারেল নিয়াজি ওই সময় কাজ ছিলেন, উনি দিলেন একটা সারেন্ডার আর তারপর আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স ওখানকার গভর্নর হাউসে গিয়ে দুম মারলো। এই বুচার অফ ইস্ট পাকিস্তান, জানেন জেনারেল নিয়াজি কি বলেছেন হ্যান্ডি টেকিং ওভারে, হ্যান্ডি টেকিং ওভার ফ্রম টিক্কা খান। ওনাকে বলা হলো এখানে রাশনের প্রবলেম আছে, বলে এখানে ছাগলি গরু পাওয়া যায় না। উনি বলছিলেন আমরা বারবাতে করেছি, আমরা এখানে করব, লুটপাট করব। আর হামিদুর রহমান কমিশন রিপোর্ট অথেন্টিকেটেড, আমি বলছি আপনাদের চ্যানেলে পড়ুন আপনি, ওর মধ্যে বলা হয়েছে কি জেনারেল নিয়াজি কত লোকের মহিলাদের ধর্ষণ করেছেন। বলছি যখন আমাদের সিনিয়র অফিসার এরকম ধর্ষণ করলো তাহলে আমরা পুরো লোয়ার লেভেল বা বসর, তার মানে আমাদের 17 কোটি আমরা বাংলাদেশের ভাই বোনকে আজকে বলে দিই, আপনারা ওই 71-এর কথাটা মনে করুন। ও সময় কি হচ্ছিল, পাকিস্তান আর্মি কি করেছিল আপনাদেরকে, ওটা বললাম। এই রাজাকার লোক, এই রাজাকারদের কথা শুনবেন না। এই প্রফেসর ইউনূস বুচার অফ বেঙ্গলি হিন্দু ইন বাংলাদেশ যখন ফিরে আসছে এবং পৃথিবীর ইতিহাসে জেনিভা কনভেনশন মানা ভারতবর্ষের অন্যতম একটি সামরিক নীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে যাতে ভারত কখনো যে তাদেরকে বিব্রতকর পজিশন থেকে ভারতের কূটনীতিকরা যে লড়াইটা দিয়েছেন বিভিন্ন সময় রাষ্ট্রসংঘে, তাদের এক একটি ভাষণ এক একটি সিভিলাইজেশনের এক একটা যেন দস্তাবেজ, পরিষ্কার কথা এটা বলছে। এবং ভারত জেনিভা কনভেনশন অনুযায়ী 93,000 সৈন্যকে যখন তারা ফিরছে সেই জনতার উল্লাস ছবি সেটা লিপিবদ্ধ হয়ে রয়েছে। আমি এবার একটু প্রদীপ্ত রায়ের কাছে আসব, তবে আপনাদেরকে আশ্বস্ত করছি যে বাংলাদেশে আরাকান আর্মির পজিশন নিয়ে আমি পরবর্তী অধ্যায়ে আমি আসব। প্রফেসর প্রদীপ্ত রায়, এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশে এখন একটা বিতর্ক তৈরি হচ্ছে যে হ্যাঁ, যে মুক্তিযুদ্ধেরকে অস্বীকার করা যে কার্যত খুব কঠিন, এবং ভারতবর্ষ একেবারে হিমালয়ের মতো একেবারে এই প্রশ্নে দাঁড়িয়ে আছে, একে অতিক্রম করা একটা সভ্যতা বা সংস্কৃতি বা সিভিলাইজেশন, তাকে অস্বীকার করা খুব কঠিন ব্যাপার। এবং তারা নানা রকম পথ খুঁজতে চাইছে। একে তো রোহিঙ্গা সমস্যায় জর্জরিত, ওইদিকে আরাকান বাহিনী, ওদিক থেকে হুঙ্কার যে এই জায়গাটাকে কোথাও একটা জায়গায় অশান্তি করে তোলার প্রয়াস বা ব্যর্থ প্রয়াস, কোনটা কিভাবে আপনি দেখছেন? আচ্ছা, আপনার প্রশ্নে আমি আসব, কিন্তু স্যার কর্নেল শ্রীবাস্তব যখন বলছিলেন তখন আমার একটা জিনিস খুব মনে পড়ছিল যে 1971, যদিও তখন আমার জন্ম হয়নি, কিন্তু এই যুদ্ধের ভারতের যে বিজয়, সেখানে দুটো ফ্যাক্টরকে একটু যদি রেকগনাইজ না করা হয় সেটা খুব অন্যায় হয়। বাংলাদেশের চাপেই খানিকটা ভারতবর্ষ কোনোদিনও রেকগনাইজ করেনি। একজন হচ্ছেন জেনারেল জ্যাকবই এই যুদ্ধের নায়ক, এবং তার কাছে বাংলাদেশিরা সারেন্ডার করতে রাজি ছিল না, কারণ তিনি জিউ ছিলেন। এবং আর একটা ফ্যাক্টর হচ্ছে ইসরায়েল এই যুদ্ধে ভারতকে সাহায্য করেছিল, তার প্রমাণ রয়েছে। PN হাকসারের সাথে ইন্দিরা গান্ধীর যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন রাখা রয়েছে ন্যাশনাল আমাদের প্রাইম মিনিস্টার লাইব্রেরিতে, এবং সেই লাইব্রেরিতে তৃতীয় খণ্ডে এই চিঠি চাপাটি রয়েছে ইন্দিরা গান্ধীর সাথে গোল্ডা মেয়ারের, তৎকালীন ইসরায়েলি প্রাইম মিনিস্টার। যদিও তখন ভারতবর্ষের সাথে ইসরায়েলের ডিপ্লোম্যাটিক নর্মালাইজেশন ছিল না, একটা ব্যাক চ্যানেল কথাবার্তা বা থ্রু কনসুল কথাবার্তা হতো, কিন্তু ইসরায়েল এই যুদ্ধে ভারতকে সহায়তা করেছিল। তথাপি ইসরায়েল বাংলাদেশ গঠনে
সহায়তা করেছিল। তো এই দুজনকে, জ্যাকব এবং ইসরায়েল, এই দুটো ফ্যাক্টর আমার মনে হয় শুরুতেই খুব রেকগনাইজ গুরুত্বপূর্ণ করা দরকার। দিক তুলে ধরলেন। আসলে এত সমৃদ্ধ ইতিহাস, মুক্তিযুদ্ধের এই ইতিহাসে বহু চরিত্র অনেক সময় হয়তো মনে আসে না, ঠিক কথাই। এনারাও একজন বড় মাপের নায়ক ছিলেন, এবং জিউ কানেকশনস বা হচ্ছে এই যে একটা ঘৃণা, এই যে একটা পরিবেশ, এই ঘৃণা পাল্টা ঘৃণাকে জন্ম দিয়েছে। সভ্যতার যে ইতিহাস রয়েছে সেখানে জিউদের ইতিহাস যেমন অগ্রাহ্য করার নেই, তেমনি ইসলামিক ইতিহাস। কিন্তু এই সহাবস্থানের নীতি থেকে বাংলাদেশ কোথাও একটা অস্বস্তি ফিল করে। ভারতের সাথে সহাবস্থানের যদি নীতি বলা হয়, এই রে খায়া ফেলাইবে, ভারত এত বড় একটা দেশ, আরে এ তো ভৌগোলিকভাবেই স্বীকৃত। সিন্ধু প্রদেশে সময় সভ্যতা, সিন্ধু কখনো হচ্ছে হিন্দু নামে বললে চিন্ময় কৃষ্ণ দাসকে কেন ভাই গ্রেপ্তার করে রেখেছো, সে কিসের জঙ্গি, মানে প্রমাণিত নয়, সে নাকি দেশদ্রোহী। এই সব প্রশ্ন ডক্টর ইউনূসকে তো বটে, যত ইউনূস বাবু যেহেতু তার বয়স হয়েছে, তিনি যেভাবে রিয়াকশান দেয় একদম পুরো বেগে আর কি নেমে পড়েন অনেকেই যারা সমন্বয়ক রয়েছেন। এই মতো পরিস্থিতিতে আরাকান আর্মি ঢুকে গেছে, কি হবে? না, আরাকান আর্মির প্রসঙ্গটায় আমি আসছি। আপনি আমাকে তার আগে একটা প্রশ্ন করেছিলেন যে এই আইডেন্টিটি, মুক্তিযুদ্ধ, ভারতবর্ষ এবং বাংলাদেশ, এই জায়গাটা একটু বোঝার দরকার আছে যে বাংলাদেশ যেভাবে রিডিফাইন করছে নিজেকে, শুরুর দিন থেকে তারা বলছেন যে আমরা রিসেট বাটন টিপবো, তার মানে আমরা আবার পাকিস্তানপন্থী হয়ে যাব। দেখুন, বাংলাদেশে এখন দুটো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। আমরা পুরোটাই ইউনিসের দিকে তাকিয়ে বা বিএনপির দিকে তাকিয়ে থাকতে পারি না। জামাত কিন্তু নিজের মতো করে খেলে যাচ্ছে। জামাতের সাথে বিএনপির একটা গঠনগত এবং তাত্ত্বিকভাবে পার্থক্য রয়েছে। বিএনপি কিন্তু বাংলাদেশের আইডেন্টিটিটাকে স্বীকৃতি দেয়, কাগজে কলমে হলেও দেয়, যেটা কিন্তু জামাতরা দেয় না। জামাত কিন্তু পুরোপুরি সেই যে মানে ইসলামিক ওয়ার্ল্ড বা মানে এই দেশীয় বা আন্তঃরাষ্ট্রীয় ব্যাপারটাকেই ওরা ইগনোর করে, একটা ধর্মীয় ধর্মান্ধতার জায়গা থেকে জিনিসটাকে দেখে। বিএনপি কিন্তু সেইভাবে জিনিসটাকে দেখে না। এবার আমরা যদি একটু মানে করে আমি আর একটু প্রসঙ্গান্তরে যাব, কেননা এত আপডেটস আর কি, যে আপডেটসগুলোকে নিয়ে চর্চা করাটা অত্যন্ত। আরাকান আর্মি নিয়ে বাংলাদেশের মিডিয়াতে ভারতের উদ্ধৃতি দিয়ে বলা হলো যে ফেনী নাকি দখল হয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও একটা আরাকান এই আর্মিকে ভয় কেন পাচ্ছে বাংলাদেশ? দেখুন, বাংলাদেশি মিডিয়াতে যেটা ওরা চালাতে চাইছে সেটা হচ্ছে যে আরাকান আর্মি, প্রথমত কিছুই এমন নাকি ঘটনাটা ঘটেনি। আর এক দল বলতে চাইছে যে আরাকান আর্মি হচ্ছে ভারতেরই একটা ইমপ্লান্ট, তারা ভারতের স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো করছে। আবার তার মধ্যেও একটা বক্তব্য আসছে, তারা আশার আলো দেখছে যে আরাকান আর্মি যদি এদিকে মানে মানে ওদের দিকে চলে যায়, তাহলে নাকি ভারতের নর্থ ইস্ট, যেটাকে ওরা সেভেন সিস্টার বলে, সেটাও নাকি ভারতের হাত থেকে চলে যেতে পারে। এই ধরনের পুরোটাই একটা মিস ইনফরমেশন এবং মিস কমিউনিকেশনের যুদ্ধ ওরা চালাচ্ছে, যার কোনো রকমের কোনো প্রকার সারবত্তা নেই। যেটা ওদের মানে বাংলাদেশের এখনকার যে ম্যাপ, আরাকান আর্মি যদি নিজের মতো করে বাড়তে শুরু করে, সেই ম্যাপটা কিন্তু আর থাকবে না। ওকে, আমি একটু আসছি আপনার কাছে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে দূরভাষায় রয়েছেন কর্নেল প্রাক্তন সৌমিত্র রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি জনমত আর প্লাস নিউজের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, শুনতে পাচ্ছি সুজিত বাবু। হ্যাঁ, এই যে একটা দিন আর কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে, সেই 16ই ডিসেম্বর, যাকে বাংলাদেশ বারবার অস্বীকার করতে চেয়েছে। সেই গৌরবজনক ইতিহাসের যে চর্চা করতে গেলে আপনি তার সেই সময়কার জ্বলন্ত সাক্ষী। তো কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? সুজিত বাবু, আমি আপনাদের ডিসকাশন শুনছি, খুব ভালো লাগছে, কিন্তু দু একটা অবজারভেশন আমি বলতে চাই। যে নামগুলো যে উঠে আসছে, অনেকেই কিন্তু জানে না যে মুক্তি বাহিনী, তখন মুক্তি বাহিনী বলা হতো, পরবর্তীকালে তাদের মুক্তি যোদ্ধা বলা হচ্ছে। এই মুক্তি বাহিনীর স্রষ্টা ছিলেন একজন বাঙালি জেনারেল BN সরকার। উনি আর্মার্ড কোরের অফিসার ছিলেন। উনি ছিলেন চিফ অফ অল দি অর্গানাইজেশনাল সাবসেক্টর, সেক্টর ইত্যাদি যে নিয়ে মুক্তি বাহিনী তৈরি হয়েছিল, তার সব থেকে সিনিয়র মোস্ট অফিসার, আর্মার্ড কোর অফিসার জেনারেল বীরেন্দ্রনাথ সরকার। তার সঙ্গে ছিলেন, আবার না বলে পারছি না, যিনি স্বাস্থ্যের কারণে আজকাল টেলিভিশনে আসছেন না,
মেজর শঙ্কর রায়চৌধুরী, হ্যাঁ। আমরা সবাই চিনি তাকে, উনি কিন্তু মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এর সঙ্গে ইনভলভ ছিলেন। তো এদের কন্ট্রিবিউশন কিন্তু ইতিহাস জানি না কিভাবে লিখবে, কিভাবে এনাদের ধরে তুলবে। কর্নেল সৌমিত্র রায়, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই যে আপনি ধারাবাহিকভাবে বলছেন, আজকের ডিজিটালের যুগে আপনি নিশ্চিত থাকুন, আমরা মানে এই কথা ইতিহাসের কাছে আপনি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি শুরুতেই এই জন্য বলেছিলাম যে আপনি একজন প্রত্যক্ষ তার, এবং কত সময় আপনি সেই ইতিহাসকে যে প্রবাহমানতার সাথে আপনি নিয়ে গেছেন। আধুনিক সময়ে এরকম মুক্তিযুদ্ধের পাশে ভারতীয় সেনাবাহিনী ছিল, এটা ভাবলেই তো একটা নিঃসন্দেহে অনেক ভারতবাসী, সংখ্যাগরিষ্ঠ ভারতবাসীর গর্বে বুক ফুলে ওঠে। এক্সেলেন্ট। আর জেনারেল জেকবের কথাও উঠে এলো। ওই সময় উনি মেজর জেনারেল জেকব ছিলেন, আর উনি ছিলেন চিফ অফ স্টাফ ইস্টার্ন কমান্ড। অ্যাকচুয়ালি ইস্টার্ন কমান্ডের জিওসিএনসি ছিল জেনারেল জগজিৎ সিং অরোরা। ওই যেই ছবিটা, ঐতিহাসিক ছবি সাইন আপনি দেখছেন, সেখানে জগজিৎ সিং অরোরা সাইন করছে জেনারেল এ কে নিয়াজির সঙ্গে, আর তার পাশে দাঁড়িয়ে জেনারেল জেকব, উনি চিফ অফ স্টাফ হচ্ছে দেন 2IC, মানে সেকেন্ড ইন কমান্ড অফ দি ইস্টার্ন কমান্ড। হ্যাঁ, ওনার কন্ট্রিবিউশন নিশ্চয়ই একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। আর জেনারেল নিয়াজির কথা যখন উঠে আসছে, এটাও আমি একটু সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। জেনারেল এ কে নিয়াজি কিন্তু ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে কমিশন হয়েছিলেন, তাও আমার রেজিমেন্টে, রাজপুত রেজিমেন্টে। আর আপনারা অবাক হয়ে যাবেন যে উনি বার্মা ক্যাম্পেইন, তারপর 1965 ক্যাম্পেইনে পাকিস্তান আর্মির হয়ে অনেক বীরত্বের কাজ দেখিয়েছিলেন, তার জন্য অনেক কিন্তু মিলিটারি ডেকোরেশন ওনার ছিল। আর আরেকটা জিনিস আমি না আপনাকে স্মরণ করাচ্ছি, জেনারেল নিয়াজি যখন সারেন্ডার করলো, সেই সারেন্ডারের পেছনে আমাদের একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, যেটা দেন জেনারেল মানেকশা লঞ্চ করেছিল, হেলিকপ্টার থেকে, এয়ারক্রাফট থেকে লিফলেট ফেলা। আর নিয়াজিকে ফোন করে মানেকশা বলেছিলেন যে হোয়াট ইউ ওয়ান্ট টু গো অ্যান্ড মিট ইউর ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, অর ইউ ওয়ান্ট টু গেট কিল্ড, তো ইউ সারেন্ডার। এই যে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ছিল, এটা কিন্তু বিরাট কাজ করেছিল। অবশ্যই। আর আপনি অবাক হয়ে যাবেন, যখন সারেন্ডার করে তখন কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর কাছে অ্যাটলিস্ট আরো 3 মাস যুদ্ধ করার রসদ ছিল সমস্ত ক্যান্টনমেন্টের ভেতরে, কিন্তু তারা সাইকোলজিক্যালি ব্রেকডাউন হয়ে সারেন্ডার করে। এবারে আপনার প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই যে আরাকান আর্মি নিয়ে আপনি কথা বলছেন, ইটস ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। দেখেন, বাংলাদেশের সঙ্গে 270 কিলোমিটার ল্যান্ড বর্ডার যেটা মায়ানমারের সঙ্গে আছে, সেই ল্যান্ড বর্ডারটা অত্যন্ত ক্লোজ টু চিটাগং হিল ট্র্যাক্স এরিয়া। আর সেই ল্যান্ড বর্ডার থেকে চিটাগং হিল ট্র্যাক্স এরিয়াকে ফেনী একদিকে, আর আরেকদিকে কক্সবাজার দিক থেকে যদি দুটো কলাম, আর আরাকান আর্মি অত্যন্ত স্ট্রং রিবেল গ্রুপ led by a major general, very well trained with highly sophisticated weapons they have got. তারা যদি ওই দিক থেকে একটা মুভমেন্ট করে, তাহলে চিটাগং হিল ট্র্যাক্স এরিয়াতে বহু আরাকান বাসী সেটলার আছে, তারা কিন্তু এদের হেল্প করবে। আর এটা একটা বাংলাদেশ আর্মি মনে করছে ইট ইজ এ বিগ থ্রেট টু দেম ফ্রম দেয়ার রেয়ার। দেখেন, এটা ওদের রেয়ার সাইড হয়ে যাচ্ছে। ওরা তো এখন ভারতবর্ষকে ফেস করছে ফ্রম নর্থ অ্যান্ড ওয়েস্টার্ন সাইড, ইস্টার্ন সাইডটা হচ্ছে ওদের রেয়ার। আর তার সঙ্গে সঙ্গে যে জলপথ, মানে কোস্টাল এরিয়া, সেই কোস্টাল এরিয়া দিয়ে ওরা কিন্তু আরাকান আর্মি মুভ করতে পারে এই চিটাগং হিল ট্র্যাক্স কক্সবাজার এরিয়ার ভেতরে। এটা একটা বড় থ্রেট। আর ওই 270 কিলোমিটার ইজ এ কোয়াইট এ বিগ এরিয়া। তারা যদি 3টে 4টে 5টা কলাম সেখান থেকে মুভ করিয়ে দেয় আরাকান আর্মি, তাহলে কিন্তু বাংলাদেশ আর্মির একটা সমূহ বিপদ, তারা বুঝতে পারছে এই বিপদটা। ধন্যবাদ 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 কর্নেল সৌমিত্র রায়, অসাধারণ। এই যে একটা বিপদ ঘনিয়ে এসেছে বাংলাদেশের কাছে, এবং সে বিপদটা কিন্তু ওয়াকিবহাল। অনেকেই এইরকম একটা কেসে বাংলাদেশ তারা কি স্ট্র্যাটেজি নিতে পারে? আপনি বাংলাদেশের স্ট্র্যাটেজি নিতে আর আগে আপনি তো এত শুনলেন, স্যার এত সুন্দরভাবে এক্সপ্লেন করলেন আপনাকে
এই আরাকান আর্মি, ওর কাছে যে সৈন্য আছে ওর তো খরচা লাগে, একটা বুলেটের দাম আছে, ওদের কাছে অটোমেটিক রাইফেল আছে, ওদের কাছে রকেট লঞ্চার আছে, ওদের কাছে গ্রেনেড আছে, ওদের কাছে মোটর আছে, ওর কাছে মিসাইল আছে। কে বহন করছে? পয়সা কোত্থেকে আসছে? উইচ স্টেট, উইচ ডিপ স্টেট, হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট? এইটাই আমরা এই আমাদের যখন বার্মার আমরা কথা বলি, আমরা বলি গ্রেট গেম অফ দ্য ইস্ট। এটা গ্রেট গেম আগে যেটা চলতো আফগানিস্তান সাইডে, এখানে গ্রেট গেম চলছে আপনার মায়ানমারে। এটি ল্যান্ড অফ জেড। আপনি যদি মায়ানমারকে একটু ভেরি ব্রিফলি আমি যদি আপনাকে বলি, এটা দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ একটা সোজা রাস্তা আছে, সোজা আছে, আর এদের ইস্ট অ্যান্ড ওয়েস্ট খুব কম ডেপথ আছে। কিন্তু এদের চারদিকে যেটা আপনি দেখবেন, এদের বর্মন, যার নামে আছে বর্মা নাম পড়েছিল, ওটা একটা ট্রাইব, ওটা সেন্টারে আছে। কিন্তু চারদিকে আপনার আছে ট্রাইবালস এরিয়া, কাছেন, সান, কেরেন, তারপর আপনার আছে এটা আরাকানস, তারপরে চীন, মনে আছে চীন, মিজোরামের কাছাকাছি। এরা যে পেরিফেরাল যেটা আছে, এদের মধ্যে প্রবলেম চলছে। আর 2021-এ যখন ওখানে মিলিটারি কু হলো, মিলিটারি টেক ওভার হলো, যেটা হুন্টা বলি, তখন থেকে একটা মুভমেন্ট অফ রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ওখানে চলছে। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট চলার চেষ্টা করছে, ওদের একটা আর্মি আছে, এই আরাকান আর্মি, ওয়ান অফ দেম অফ থ্রি ব্রাদার্স। একটা ইন্টারেস্টিং আপনি বলার সময় একজন একটা কমেন্ট করেছেন, সে কমেন্টে আপনি শুনুন, নিশ্চয়ই কমেন্টের উত্তর আপনি দেবেন। আরাকান আর্মি নিয়ে যখন চর্চা চলছে বাংলাদেশের কেউ কেউ আর কি জনসাধারণের থেকে, যারা অনেকে দেখছেন, বিভিন্ন ব্যক্তিবর্গ যারা দেখছেন, তাই থেকে একজন মন্তব্য এসছে, সেই মন্তব্যটা একটু দেখুন। আমি আপনার কাছে মিস্টার R.K. শ্রীবাস্তব আসবো। আরাকান আর্মিদের জবাব দেওয়ার জন্য রোহিঙ্গারাই যথেষ্ট। মোহাম্মদ ইবান, যে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ পরেশান, বলছেন আরাকান আর্মিদের জবাব দেওয়ার জন্য রোহিঙ্গারাই যথেষ্ট। রোহিঙ্গাদের দুটো আর্মি, তারা সালভেশন আর্মি তারা তৈরি করেছে, ভীষণভাবে তারা মার খেয়েছে। তো আরাকান আর্মিদের জন্য শিল্ড হিসাবে রোহিঙ্গারা, ওখানেও তাই হচ্ছে, কারণ ওখানকার গভর্নমেন্টকে যেদের সময় আর কি ওদের উদ্বাস্তু হতে হলো, তাদের পক্ষেই গিয়ে দাঁড়াতে হয়েছে। দিস ইজ দ্য থিং। অ্যাকচুয়ালি দেখুন, এই যে ডিপ স্টেটের কথা বলছি, টুল কিটের কথা বলছি, এটা 3CI আছে এখানে। 3CIটা কি হয় জানেন? সোসাইটিতে ক্যাওস তৈরি করা, ইথনিক ফল্ট লাইনকে বড় করে দেওয়া। এই রাখাইন প্রভিন্স যেটা, যেখানে আরাকান আর্মি এখন অপারেট করছে, ওখানকার রোহিঙ্গা ছিল 2012 সালে। ওখানে তো ছিলেন আমাদের অ্যাং সুচি, উনি তো ইন্ডিয়াতে পড়েছিলেন, উনি চ্যাম্পিয়ন অফ দ্য ডেমোক্রেসি, একটা জানাল সাহেবের মেয়ে, আমাদের দিল্লিতে পড়েছিলেন, উনি ছিলেন নোবেল লরিয়েট, আগেন নোবেল লরিয়েট। এইটা আমাদের দুর্ভাগ্য বা ভাগ্য যে মহিলাগুলো আমাদের মা বেটি বোনের মতন আমাদের ইন্ডিয়া থেকে, যেরকম শেখ হাসিনা আছেন, তসলিমা নাসরিন আছেন, ওরকম অ্যাং সুচি ছিলেন, রাইট? ওনার টাইমে ওনাকে অ্যাকিউজ করা হচ্ছিল কি তুমি চোখ বন্ধ করে দিয়েছে যখন এটা গ্রামের পর গ্রাম থেকে আপনার রোহিঙ্গাকে সরিয়ে দেওয়া হলো। এটা দুর্ভাগ্য। মানুষকে দেখতে হবে, ইনসানিয়তকে দেখতে হবে। রোহিঙ্গা আজকে জানেন, অ্যাজ পার দ্য UN রিপোর্ট 1 মিলিয়ন, দ্যাট মিন 10 লক্ষ রোহিঙ্গা আপনার বাংলাদেশে আছে, আর টাকা পাচ্ছে এটা $500 মিলিয়ন থেকে বেশি। ও পয়সাগুলো কোথায় যাচ্ছে জানেন? প্রফেসর ইউনুস আর এই স্টুডেন্ট, ওরা ফলস একটা নেম দিয়ে, ফলস সার্টিফিকেট দিয়ে, যেরকম আমাদের এখানে হয়, ওরা ফলস নাম দিয়ে পয়সা সব অভিযোগ বলছেন প্রযুক্ত, মানে যে ফান্ড আর কি, যে চুক্তি হচ্ছিল, তোমরা রাখার এমনি বাংলাদেশ রাখছে না রোহিঙ্গাদের, তার জন্যে যে আন্তর্জাতিক এইড, মানে রাষ্ট্রসংঘ দ্বারা যেটা হাইলি মনিটর, সেটাও পর্যন্ত কি বলবো, আর মানে যেটাকে আমরা বলি রোহিঙ্গা বাণিজ্য, ওরা নানা রকম নাম দেয় বিভিন্ন মিডিয়া, কি হচ্ছে কি মনোনয়ন বাণিজ্য। শেখ হাসিনার সময় এটা বলতো বিএনপি হয়তো এর ব্যতি রেখে। তো এগুলো তো দেখা উচিত বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের। প্রদীপ্তবাবু দেখুন, UN একটা ইন্টারন্যাশনাল বডি হিসেবে অনেকদিন আগেই ফেল করেছে, কিন্তু নিজের ফেলিয়ারটাকে ওরা রিসেন্টলি বাংলাদেশের প্রেক্ষিতে আরও নতুন করে প্রমাণ করলো যে হিন্দুদের ক্ষেত্রে এবং এই বাংলাদেশি জামাতি ইত্যাদি যে জোট বা ঘোট যাই বলুন, তাদের যে ন্যারেটিভ তৈরি, সেটা UN-এর মদতে, UN-এর টাকায় পালিত, লালিত এবং বড় হয়েছে। হিন্দুদের ক্ষেত্রেও UN কোনো কাজের কাজ করতে পারেনি, হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন কোনো দিক থেকে কোনো প্রকার হয়নি। UN একটা যে দায়িত্ব নিয়ে তৈরি হয়েছিল, একটা কালেকটিভ সিকিউরিটির প্রমিস বা এক ধরনের মাইনরিটি রাইটসের কথা, ইন্ডিয়া যদি এখন R2P মানে রেসপন্সিবিলিটি টু প্রোটেকশন এই বক্তব্যটাও রাখে, তার দাবিও UNSC মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল সেখানে নস্যাৎ হয়ে যাবে। UN
মানে ইউনাইটেড নেশনসের যে হিউম্যান রাইটস কাউন্সিল তাদের যারা মানে স্তম্ভ, সেই স্তম্ভগুলো কোন দেশ? আপনার আমি নাম বলছি না, কিন্তু সেই নামগুলো দেখলে হাসি পাবে যে এরা মানবাধিকারের কথা বলছে, এরা নারী সুরক্ষার কথা বলছে, যে দেশে নারী সুরক্ষা তো বাদ দিন, সাধারণ মানুষেরই কোনো সুরক্ষা নেই। তো তারা লেকচার দিচ্ছে ইন্ডিয়াকে, তারা লেকচার দিচ্ছে মানে পৃথিবীর যে সভ্যতাগুলো যেগুলো আছে, সভ্য রাষ্ট্র যেগুলো আছে তাদেরকে। তো ইউএন এবং তাদের যে ন্যারেটিভের বা তাদের যে টাকা এদিক ওদিক চলে যাচ্ছে, এটা ন্যারেটিভ লবি অনেক দিন আগে থেকেই মিসইউটিলাইজ বা মানে নিজেদের যেটা নিয়ে অবশ্য বিভিন্ন ক্ষেত্রে নানা রকম আসছে, এবং তার মধ্যে একদম সময় যেহেতু গড়াচ্ছে, আপনাদের কাছে একটু জানিয়ে রাখি, যারা যারা বেশ কয়েকজন বুদ্ধিজীবী ইতিমধ্যে বাংলাদেশের এই যে মানবাধিকার বা এই ডুয়াল স্ট্যান্ডার্ড, ডবল স্ট্যান্ডার্ড, কেউ কেউ অপদার্থ, নানা রকম শব্দবন্ধ আছে। ফারাদ মাজার তো শুরু করেছিলেন, তারপর বিভিন্ন জায়গায় রয়েছে। আজকে এই যে শহীদদেরকে আজকে সেই দিন তাদের স্মরণ অবশ্যই করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা যারা সেই দিন বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে হত্যা করেছিলেন। লক্ষণীয়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু তিনি যে ৭১-এর মুক্তিযুদ্ধের যে স্পিরিটটাকে নেন, তিনি পায়ের জুতো খুলে তিনি ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আধুনিক, স্মার্ট, বা তিনি কিন্তু জুতো ছিলেন। এটাতে না পড়া এর মধ্যে অনেক কিছু পার্থক্য গড়ে দেয় বই কি, তার কারণ হচ্ছে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে। কিন্তু যারা ৭১-এর মুক্তিযুদ্ধ বা স্পিরিটকে সম্মান যারা জানান তারা রয়েছেন। কিন্তু বেশ কিছু মন্তব্য থাকে, আরও একজনের মন্তব্য একটু আপনারা দেখে নিয়ে আমি এই ছবিটা আজকে দেখুন, যে সেখানে কিন্তু আওয়ামী লীগ পন্থী বা মুক্তিযুদ্ধের সপক্ষে যারা ছিলেন তারা কিন্তু স্মরণ করছেন সেই বুদ্ধিজীবীদের হত্যা করে দিয়ে হয়তো পাকিস্তান বোঝাতে চেয়েছিল যে বুদ্ধিজীবীবিহীন বাংলাদেশকে চালনা করা যাবে। মোহাম্মদ তাজিরউদ্দিন বলছেন ভারতের ঘুম শেষ। কেন ভাই, ভারত ঘুমোচ্ছে? এই রাত 10টা-11টার সময় গোটা ভারতবর্ষের বিশেষ করে গ্রাম জগতের মানুষ তারা ঘুমন, সকাল সকাল তারা উঠে কাজকর্ম করেন, প্রচণ্ড পরিশ্রমী, এত পরিশ্রমী যে তাদের তুলনাবিহীন। দেখেছি ভাই, ভারত মিস্টার জহিরুদ্দিন ভারতের ঘুম শেষ, এই সমস্ত কথাবার্তা মানে রয়েছেন। এমন একটা দিনে এরকমই হয়েছে। পাকিস্তান যেটা চেয়েছিল সেদিন, সেটা কিন্তু আবার সফল করে গেছে। প্রচুর বুদ্ধিজীবীকে এক খাল্লাস। আপনি যা বর্ণনা দিলেন ইয়া খানের, আমি তো ছবিতে দেখছি, বাপরে বাপ। তবে ওরা আবার এটাও শিখে গেছিল, বাংলা একটা কথা আছে, বাংলা দাওয়াই। আরেকটা জায়গার কথা আপনাকে একটু, আমরা জানি পলিটিক্যালি এটা প্রযুক্ত শুনে থাকবে, হয়তো আমি জানি না, এটা সিলেবাসে হয়তো ভবিষ্যতে ঢুকে যাবে, নিশ্চিন্ত থাকুন। দমদম দাওয়াই মানে খাবার দাবার যারা হোট করছেন, মানে এখন যেটা বাংলাদেশে চলছে, মানে খাবার পানীয়, রোহিঙ্গা এসব নিয়ে যে বাণিজ্য হচ্ছে, দমদম দাওয়াই প্রয়োগ হতে পারে। দমদম হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে হচ্ছে। এরকম বহু বাংলা দাওয়াইটাও বুঝে গেছেন মিস্টার শ্রীবাস্তব। দেখুন আজকে দিন এই প্রফেসর ইউনূস, যিনি পিস নোবেল লরিয়েট, ওনাকে প্রাইজ দেওয়া হয়েছে, পুরো ওয়ার্ল্ডে রেকগনাইজ করেছে। আজকে ওনার ঢাকা থাকার কথা ছিল না, আজকে উনি রোহিঙ্গিয়াতে যেতেন, রোহিঙ্গিয়া ক্যাম্পে গিয়ে ওদের পাশে দাঁড়াতেন, ওদের ক্যাম্পে গিয়ে দেখতেন কি ওদের কি অসুখ বিসুখ আছে। তখন আমরা জানতাম ইয়েস ইউ আর রিয়েল পিস। আপনি পিস নয়, আপনি একটা খুব লোভী লোক, আপনি ডাবল ফেস লোক, আপনি শুধু চাই পাওয়ার, পাওয়ার এন্ড পাওয়ার। আপনি চাইছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পাননি আপনি। এখন 20 তারিখের পর আপনি কোথায় যাবেন? 20 জানুয়ারি পর যখন ট্রাম্প আসবে আপনিও জানেন না। আজকে যদি আপনি সত্যিকারে আপনি যদি শ্রদ্ধা দিতে চাইছিলেন বাংলাদেশ মানুষকে, আপনি যদি চাইছিলেন যে আমাদের লোক একটা, যাদের রোহিঙ্গিয়াদের যাদের পরিতারণা করা হয়েছে, আজকে 10 লক্ষ লোক আপনার ক্যাম্পে আছে, ওদের কাছে দাঁড়ানো উচিত ছিল। আমাদের ধরতিতে ওরকম লোক ছিলেন মহাত্মা গান্ধী। যেখানে প্রবলেম হতো, এখনো অনেকগুলো লিডার আছে আমাদের ভারতে, যার যেখানে প্রবলেম হচ্ছে ওরা যাচ্ছে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি, দিস ইজ কল্ড সার্ভিস টু দ্য ম্যানকাইন্ড। ইউ ফেইল্ড প্রফেসর ইউনূস, ইউ ফেইল্ড, ইউ হ্যাভ বিকাম এ মাস্ক অফ গ্রুপ অফ পিপল যারা আপনাকে পুতুলের মতন নাচাচ্ছে, আর এর জন্য আপনি দায়ী। পুরো দিন আপনি মানুষের যেটা প্রবলেম আছে বাংলাদেশ, ওটা আপনি দূর করে আপনি এটা কি করছেন? আপনি এখানে আপনি চাইছেন যে আমি কি করে আপনি নিউজে থাকতে পারেন, আপনি বিদেশি থিং, আপনি এন্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্টালি প্রো পাকিস্তান সেন্টিমেন্ট। এখানে দেখুন, মানে কোথাও একটা জায়গায়
কত দুর্বলতা, মানে 71-এর মুক্তিযুদ্ধ গায়ে হাতে, আর মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে তার আগে অনেকগুলো ঐতিহাসিক সংগ্রাম হয়েছে। বেঙ্গল রেজিমেন্ট দিয়ে শুরু হয়েছিল ইংরেজ জামানায়, এবং মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন, এবং বিদ্রোহ হচ্ছে ভারতীয়ত্ব রক্ষার জন্য। সেদিন ফৌজি বিদ্রোহ শুরু হয়েছিল, ইংরেজের ভিত কেঁপে গেছিল। তারপরের ইতিহাস হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, সেই সমস্ত কিছু কিনা এখন পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান এটাই তো চেয়েছিলেন মনে হয়, যে বুদ্ধিজীবীদের শরীর পাকিস্তানের ন্যারেটিভ প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। মানে একটু যদি আপনি এই ব্যাপারটা বলেন। পাকিস্তান যে সেদিন বুদ্ধিজীবীদের হত্যা করে খুব মানে একটা সাকসেসফুল কাজ করেছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে বাংলাদেশিদের বুদ্ধি এবং তাদের বুদ্ধিজীবীদের যে মেধা, সেসব দেখলে বোঝা যায় যে পাকিস্তান সত্যি এটা মানে সাকসেসফুল। ঠিক কি বেঠিক সেটা তো প্রশ্নাতীত, কিন্তু সাকসেসফুল। আর একটা যেটা আপনি বললেন যে বাংলাদেশের এই যে পাকিস্তান প্রেম, বাংলাদেশ যেখানে যে মাটিতে অনুশীলন সমিতি তৈরি হয়েছিল, যেখানে চিটাগং অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, যে মাটি সূর্য সেনের জন্ম দিয়েছে, সেইটা কিন্তু একটা ধারণা, সেটা একটা আইডিয়া। সেই আইডিয়াটা পরবর্তীতে রিপ্লেসড হয়েছে পাকিস্তানের আইডিয়া দিয়ে। তার মানে কিন্তু এই নয় যে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে চিন্তাটা, তার যে দর্শনটা, সেটা ম্রিয়মান হয়ে গেছে। সেটা আমি একটু আসবো এই জায়গা থেকে। ডক্টর সলিমুল্লাহ খান তিনি একজন বিশিষ্ট অধ্যাপক, যেমন ফারাদ মাজারের দার্শনিক হিসেবে সলিমুল্লাহ খানের তার পাণ্ডিত্য বৈদগ্ধ্য অবশ্যই রয়েছে, কিন্তু এই কোথাও একটা ভারত এবং হচ্ছে হিন্দু অভিজাত তন্ত্রকে নিয়ে তার যে মন্তব্যগুলো, এটাও কিন্তু এক ধরনের আজকের সময় দাঁড়িয়ে ওই ধরনের পারসেপশন, সেটাকে মানে প্রতি মুহূর্তে বেরিয়ে এলে এতে কিন্তু ঐক্য স্থাপিত হয় কিনা। ডক্টর সলিমুল্লাহ খান, আপনারা এটা ভেবে দেখবেন। আহমেদ ছপার অত্যন্ত অনুরাগী ডক্টর সলিমুল্লাহ খান বিভিন্ন কিছু নিয়ে বলছেন। সাম্প্রতিক সময় ডক্টর ইউনূসের প্রতি যে তার খুব একটা যে ভরসা জাগানো বিষয় ছিল তাও নয়, কিন্তু তথাপি তার বক্তব্য একটু আমরা শোনাচ্ছি। এই 2024 সনের মাঝামাঝি আমাদের তরুণ সমাজ বিশেষ করে, এবং তাদেরকে সমর্থন করেছে সারা দেশের জনসমাজ, মুষ্টিমেয় কিছু মানুষ বাদ দিলে খুশি হয়েছে রাজনৈতিক পরিবর্তনে। কিন্তু আমাদের দেশ এখন একটা অজানা অবস্থার মধ্যে আছে। আমরা শুধু আশা করতে পারি এই অবস্থায় আমাদের দেশে মত প্রকাশের, বাক স্বাধীনতা, সাহিত্য সাধনার সুযোগটা কমবে না, বরং বাড়তে পারবে। কিন্তু গত 50 বছরে বাংলাদেশের সাহিত্যের যে অবস্থা ছিল, সেটাকে এক বাক্যে বললে, আমি আরবি থেকে ধার করে নানা জায়গায় বলেছি, এই যুগটা হচ্ছে আমাদের মধ্যে অন্ধকার যুগ। আপনার শোনালাম, আমি একটু শোনাবো বাংলাদেশ থেকে। প্রতিনিয়ত আপনাদের আপডেটে জানাই যে বাণিজ্য বা এই ক্ষেত্রে ভারত কিন্তু কোনো রকম প্রতিবন্ধকতা বা কোনো রকম কিছু কিন্তু তারা তৈরি করেনি, এবং অনেকেই শুধু ভিসা রেস্ট্রিকশন শুরুর দিন থেকে আমরা বারবার দেখিয়েছি। তথাপি সে ভিসা রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও মেডিকেল কারণে অনেকেই আসছেন। নদিয়াতে এরকম দুজন এসেছেন, স্বাভাবিকভাবে এলে এখানকার যারা সাংবাদিক তারা জানতে চাইছেন, এবং সে জানাটা অত্যন্ত জরুরি, কেননা এইসব মানুষদের ঠিক মতো রাখতে হবেন। 1971 সালে জেলে যাবার আগে শেখ মুজিবুর রহমান কিন্তু সেই ঐতিহাসিক ভাষণ নিশ্চয়ই আপনাদের মনে আছে, বিশেষ করে যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাপন্থী, মুক্তিযুদ্ধের বিরোধীপন্থী, সে ঐতিহাসিক ভাষণে কিন্তু বলেছিলেন যে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে রক্ষার দায়িত্ব তোমাদের, না হলে কিন্তু আগামী দিনে বাংলাদেশে কিন্তু মুখ পুড়বে। কি বলছেন শুনবো। চারঘাট, রাজশাহী। ভারতে কোথায় এসেছিলেন? ভারতে এখানে চিকিৎসা করতে, এই মামা মামিদের বাড়িতে চিকিৎসা করতে। হ্যাঁ। চিকিৎসা কি পুরো হয়েছে? হ্যাঁ, চিকিৎসা আপাতত দিয়েছে। এখন পরবর্তী টাইমে আবার যদি সমস্যা হয় তাহলে আসবো ভিসা লাগে, যদি সরকার আবার ভিসা দেয়। যদি ভিসা না দেয় তাহলে তো বিনা চিকিৎসায় মানুষ কষ্ট হবে। কি করব? যেরকম আগে সরকার থাকতে একটা জোর ছিল হিন্দুদের, সেই জোরটা তাহলে যা তক চলে আইছে, তা তো কি সরকার হিন্দুদের আর কি সমস্যা। তো হিন্দুরা তো ভয় থাকেই, থাকার পরানে তো ভয় আছে। হিন্দুরা একটা ভয় থাকে, অর্থাৎ ভয়মুক্ত বাংলাদেশ যেটা মুক্তিযুদ্ধের, সেটা কিন্তু হলো না এখনো পর্যন্ত। হিন্দুরা ভয় থাকে। ভয় কেন থাকবে?
এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে ইন্ডিয়ার কথা বলছে, কিন্তু আধিপত্যের আড়ালে বাংলাদেশ যে ভেতরে যদি তার আধিপত্য চালায়, জীবন জীবিকা জানমাল নিয়ে যদি তাদের প্রশ্ন করেন এবং শুধুমাত্র আওয়ামী লীগ দেখে দেওয়া হয়, তাহলে বেশি দিন কিন্তু এই সরকারের জনপ্রিয়তা এতটাই তলানিতে পড়বে যে ইতিহাসের করুণ একটা কিন্তু পর্যায় শুরু হতে পারে। আচ্ছা, আমি ওনার বক্তব্যটা বুঝলাম না যে হিন্দু নিধন হলে যদি ভারতীয়রা সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করে, সেটা ওদের ইন্টারনাল অ্যাফেয়ার, আর আমরা ভারতে কাকে ভিসা দেবো কি না দেবো সেটা নিয়ে ওরা বক্তব্য রাখবে, আমরা কার সাথে ব্যবসা বাণিজ্য করবো না করবো সেটা নিয়ে ওরা বক্তব্য রাখবে, এবং সেটা মানবাধিকার লঙ্ঘন। কি বক্তব্যটা কি, মানে ওনারা কি বলতে চাইছেন? মানে সম্বিত হারিয়েছেন পুরোপুরিভাবে, মানে ব্যবসা চাইছেন ওনারা ব্যবসা চাইছেন, কিন্তু মানে ব্যবসা আমরা করবো কি করবো না সেটা তো আমাদের চয়েস না, অথচ মানে সেটা উনি বলবেন যে আমরা হচ্ছি ফ্যাসিস্ট, আর অন্যদিকে ওনারা হিন্দুদের নিধন করে যাবেন, আমরা চুপ করে দেখবো, আমরা যদি প্রতিবাদ জানাই সেটা হয়ে যাবে যে আমরা ওদের ইন্টারনাল অ্যাফেয়ারে নাক গলাচ্ছি। ওকে, আমি একটু এই যে ধরুন হিন্দু ব্যবসা করাটা যদি খুব ভালো হয় তাহলে তারও লেবে পেয়ে, সেখানে জোর জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আগে পরে এই ইতিহাস, এগুলো সবই, অর্থাৎ মুক্তিযুদ্ধ শুধু হলেই হবে না, কোথাও একটা জায়গায় একটা সাংস্কৃতিক যে একটা বিপ্লব, এই যে বিপ্লবের যেটা তারা বলছেন, সেই বিপ্লবের সংস্কৃতিটা তো শুধু আসছে, নতুন কিছু তো দেখা গেল না। একটা বই আছে রিভেঞ্জ অফ জিওগ্রাফি, একটা নেশন স্টেট যখন জন্ম নেয় ওর অনেকগুলো ন্যাচারাল রিজন আছে, হয়তো এটা আপনার হতে পারে কি অন্যদিকে পাহাড় আছে, নালা আছে, নদী নালা আছে, কিন্তু একটা আরও জিনিস আছে ওর মধ্যে কালচারাল আছে। এই যে লাইন ডিভাইডেড বিটুইন আস অ্যান্ড বাংলাদেশ হিজ আর্টিফিশিয়াল লাইন। এই যে বাংলা লিপি, এই যে আমাদের ইতিহাস, এই যে আমাদের সংস্কৃতি, এই আমাদেরকে 17 কোটি মানুষের সঙ্গে আমাদের মিলিয়ে দেয়। ওখানে যেটা চলছে ওটা আর্টিফিশিয়াল জিনিস তৈরি করা হচ্ছে, এ গ্রুপ অফ 20 পিপল এই ব্যামনস্যটা তৈরি করার চেষ্টা করছেন, রাইট? দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এই যে এতগুলো টক্সিসিটি ওদের সোসাইটি তোরা ঢুকিয়ে দিয়েছে, অ্যান্টি ইন্ডিয়া প্রো বিকজ এদের কাছে কোনো ভিত্তি নাই, ওরা কোনো ইলেকশন জিততে পারছে না। 1 মিনিট স্যার, আমি খতম করে দিচ্ছি। আমি একটা আপনাকে এই পরিপ্রেক্ষিতে একটা ভিজুয়ালস আপনাকে দেখুন, কে এরকম ওরা ধরেছে কোথায়, কক্সবাজার আর এখানে হচ্ছে সীমান্তে তারা পাহারা দেওয়া শুরু করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে, এটা কেউ হচ্ছে ফেনী দখল করে নেবে, মানে কেন যে এগুলো বিশ্বাস করে ফেলছে, এটাই তো হচ্ছে মানে দেখুন ফেনীতে প্রতিবাদ মিছিল বেশ আকারে বেশ ভালোই বোঝা যাচ্ছে, ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে কি বলতে চাইছেন একটু শুনবো। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন, 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না, এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না, ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। ফেনীতে যে 900 একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে 110 একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে, এইখানেই শেষ নয়, এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে, তারা বাংলাদেশি পরিচয়ে 2 3 গুণ দাম দিয়ে জমি কিনছে। আমার কথা হলো যে 2 3 গুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি? কেন ভারতীয়রা 2 গুণ দাম দিয়ে এখানে জমি কিনছে? আমরা যারা তাদের কাছে 2 গুণ দাম পেয়ে লোভে বিক্রি করছি, নিজের মাতৃভূমিকে কতটা বিপদে ফেলছি আমরা কি খেয়াল করেছি? আমরা খেয়াল করিনি। আমরা একটা ফেস্টুন বানিয়েছি ফেনীতে, আমরা একটা স্থায়ী সেনাবাহিনী চাই, সামরিক ঘাঁটি চাই। এবং একটা তথ্য দিচ্ছি, দেখেন ফেনীতে একটা বড় বিমানবন্দর ছিল, সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায়ে রাখা যেত, এত বড় বিমানবন্দর, বিমানের জন্য বাংকার না কি বলে, এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল। অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না, চালু নাই। কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি। এবং এই বিমানবন্দর আমি জানি না উনি সামরিক বিশেষজ্ঞ, মানে সত্যি মাটির তলায় বিমানটা লুকায় রাখা যাইতো, এই সব শেখ হাসিনা দিয়ে দিছে। এগুলো কি?
দেখুন, এটা তো স্ট্যান্ড আপ কমেডির জায়গায় চলে যাচ্ছে। ওরা যেভাবে যে মানে প্রতর্কগুলো আনছে সামনে, একটা উনি বললেন যে 10 লক্ষ বিদেশিকে ভারতীয়দেরকে টার্গেট করলেন 26 যে থেকে 10, মানে আগে তো প্রতিবাদ হওয়া উচিত। আমি খোঁজ রাখবো আসিফ ইকবাল এই নিয়ে কিছু বলেন কিনা। 10 উনি 26-এ ফাট করে 10-এ নামিয়ে দিচ্ছে, বা তাহলে 16 লক্ষের হিসেবটা কোথায়? 10 লক্ষ ভারতীয়কে ওনারা চাকরি দিয়েছেন, 10 লক্ষ বাংলাদেশিকে চাকরি দেওয়ার মতো অর্থনীতি ওদের আছে। ওরা কি বলছে তার কোনো মানে দাঁড়াচ্ছে না। কিন্তু যেটাকে টার্গেট করতে চাইছে সেটা হচ্ছে চিটাগং, এই এরিয়াটা নিয়ে ওরা সত্যিই খুব চিন্তিত, যদি এটা কোনোভাবে ভারতের সাথে এর বিলয় হয় তার। এবং এরা বলছেন যে মানে এরকম চান্স কি আছে ভারতের সাথে বিলয়, মানে বা এই তাহলে মানে কি বক্তব্যটা থেকে আপনি কি বুঝছেন? আমি এটা কি হয় জানেন, এটা লাইস, ড্যাম লাইস, এটা গবেলিয়ান প্রপাগান্ডা। এই যে স্টুডেন্টসগুলো ছিল যারা ডিপ স্টেট, যারা ন্যারেটিভ তৈরি করছে, ওরা মানুষকে বোঝাচ্ছে না অ্যাডভার্সিয়াল পজিশন যেটা ছিল ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে, কিছু আমরা নিয়েছি, কিছু আমরা দিয়েছি, আর আমরা বেশি দিয়েছি। বা এই আমাদের সুষমা স্বরাজ গিয়ে ওখানে অ্যাডভার্স যেটাগুলো এনক্লেভ ছিল ওটা বাংলাদেশকে দিয়েছে, রাইট? ইনি জানেন না যা, তাই জন্যে। সেকেন্ডলি, আজকে যুগে এটা সিরিয়া হতে চলেছে না কি বাংলাদেশ, যে তোমার একটা পোর্শন আমরা নিয়ে নেব, অন্য পোর্শন মায়ানমার নিয়ে নেবে, আর তৃতীয় পোর্শন নিজে ইন্ডিপেন্ডেন্ট করে দেবে, এরকম হয় নাকি? তোমাদেরই তো ওটা চিকেন নেক আছে রংপুর। তাহলে আমরা তো কোনোদিন কথা বলছি না, তোমরা আমরা ভাই বন্ধু, আমাদের 17 কোটি লোক। আমি আপনাদেরকে বলছি আমাদের কোনো এরকম নেই, ইন্টেনশন নেই তোমাদের 1 ইঞ্চ 1 ছুঁচোর মতন জমিয়া ভারত নিতে চায় না। আমরা চাই তোমরা উল্লাসের সঙ্গে থাকো, তোমরা ভালো করে থাকো, রাইট? তুমি ভালো উন্নতি করো। এরা জেনে বুঝে তোমাদের অ্যাটেনশন গুলো রিয়েল ইস্যু থেকে সরিয়ে এর দিকে নিয়ে যাচ্ছে, ন্যারেটিভ বিল্ড আপ করা হচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে? উল্লাসে থাকার কথা বলছে, কোথাও উল্লাস থাকবে? আর জানি না এটা আপনারা উল্লাসের সাথে এটাকে পালন করছেন কেন, কেননা হচ্ছে ভয় তো পাচ্ছে। সে আপনাদের উল্লাস দেখে হোক বা চাঁদাবাজি, টেন্ডারবাজি বা এই সমস্ত দেখে হোক, সবগুলো কিন্তু এরকম রয়েছে। এবং প্রত্যেকটা ঘটনার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া থাকে, এবং সেই বিপরীত প্রতিক্রিয়াটা যদি এমন জায়গায় যায় তাতে পাল্টা অর্থনাশ, জীবননাশ, নানা রকম কিছু মানে ঘটে। ইতিহাস কিন্তু বড় নির্মম, তাই বারবার ইতিহাসের কাছে শরণাপন্ন হয়ে ভবিষ্যতের দিকে তার সেতুটা নির্মাণ করার প্রচেষ্টা থাকা উচিত। অযথা ভয় নয়, ভয় নয়, এটাই হচ্ছে ভারতবর্ষের মূল মন্ত্র, চড়াই বেতি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মিস্টার আর.কে. শ্রীবাস্তব, আপনাকে, এবং প্রফেসর প্রদীপ্ত রায়, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।